একটা বেসিক প্রসেস, বা আমরা অন্যান্য কোর্সের মধ্যেও এটা কেম অ্যাক্রস করেছি হয়তোবা। বাট এখানে যে জিনিসগুলা এটা ইম্প্যাক্ট করে আর কি, যে জিনিসগুলা একে ইম্প্যাক্ট করবে সেটা হলো যে, ফর এক্সাম্পল, হোয়াট ইজ ওয়ান্টেড থেকে অ্যানালাইসিস এর মাঝে বেশ কিছু মেথড আছে। কিছু মেথড যেমন আছে যে সিনারিওস টাস্ক অ্যানালাইসিস করা, ঠিক তেমনি অ্যানালাইসিস ডিজাইনে আসার সময় গাইডলাইন বা প্রিন্সিপাল গুলা ফলো করা, ডিজাইন থেকে প্রোটোটাইপিকে আসার সময় বিভিন্ন ডায়ালগ নোটেশনস ইউজ করা, যে প্রোটোটাইপিক্যাল নোটেশন গুলো ইউজ করা। যেমন প্রোটোটাইপ তোমরা হয়তো বা রিসেন্টলি ওই যে এসডিজি ল্যাবে তোমাদেরকে দেখানো হবে, যেখানে তোমরা বুঝতে পারবা যে একটা প্রোটোটাইপ ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের নোটেশন ইউজ করা হয়। দেন প্রোটোটাইপকে ইভালুয়েশন, হিউরিস্টিক হিউরিস্টিক ইভালুয়েশন, ওই প্রোটোটাইপকে ইভালুয়েট মানে হিউরিস্টিক ইভালুয়েশন কন্ডাক্ট করে অ্যানালাইসিস করা যায়। মানে একটা প্রোটোটাইপ দাঁড় করালাম, হিউরিস্টিক ইভালুয়েশন একটা এক ধরনের মেথড যেটা দিয়ে তার ডিজাইন প্রস অ্যান্ড কনস গুলো বের করা যায়। তো দ্যাট মিনস ইট কুড বি ওয়ান ওয়ে টু অ্যানালাইজ দ্যাট প্রোটোটাইপ। এবং এইভাবে লুপিংটা হওয়ার পরে আমরা ডিপ্লয়মেন্টে যাই, যেখানে প্রিসিশন স্পেসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আর্কিটেকচার ডকুমেন্টেশন, হেল্প ডকুমেন্টেশন, এগুলো আমাদের প্রয়োজন হয়। আর আমরা যখন বলছি যে হোয়াট ইজ ওয়ান্টেড, সেটা সাধারণত আমরা ইন্টারভিউজ অথবা এথনোগ্রাফি স্টাডির মাধ্যমে জানি। এবং আমরা চেষ্টা করি যে এক্সিস্টিং সিস্টেম অলরেডি কি আছে, আর ইউজাররা আসলে আর কি চায়, এরকম। তো এটা একটা বেসিক ফ্লো ডায়াগ্রামের মধ্যে আমরা এখানে অনেক মেথড আছে, যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস স্টেজে আসার জন্য যে শুধুমাত্র এই যে টাস্ক অ্যানালাইসিস সিনারি এরকম না, অথবা যে তুমি কি চাও ইনফরমেশন গ্যাদারিং এর জন্য যে শুধু ইন্টারভিউ অ্যান্ড এথনোগ্রাফি মেথডটা না, বাট দিস ইজ সাম অ্যান আইডিয়া যে পুরো জিনিসটা যে একটা মেথোডোলজিক্যাল, এবং এখানে সায়েন্টিফিক একটা অ্যাপ্রোচ। ইটস নট যে আমি যেভাবে চাইলাম শুরু থেকেই আমি কিছু অ্যাজাম্পশন, রিকোয়ারমেন্ট অ্যাজাম্পশন করলাম, তারপরে আমি ডেভেলপমেন্ট শুরু করে দিলাম, ডিপ্লয় করলাম, তা না। মানে দেয়ার আর ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট পারপোজ আছে, ডিফারেন্ট মেথড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফেজের জন্য ডিফারেন্ট কি বলে ইনপুট আছে, এবং ওই ফেজটা প্রসেস হওয়ার পরে তার আউটপুটটা আরেক ধরনের হচ্ছে, এরকম আর। তো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ডিজাইন, ইটারেশন, প্রোটোটাইপিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট, এই জিনিসগুলো আমাদের ওই যে জাস্ট আগের ইয়ে থেকে আমি জাস্ট এখানে দেখাচ্ছি, অলরেডি ডিসকাস যে হোয়াট আর দোস। বাট হাউ ক্যান আই ডু ইট অল, মানে তুমি কিভাবে আসলে এই সবকিছু জিনিস এই এককভাবে করা যায়? আসলে এককভাবে করানোর কিছু নাই, মানে পুরো জিনিসগুলা করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হয়, যে আসলে তোমার ডিজাইনটা কতটুকু বেস্ট হচ্ছে, বা ইউজেবিলিটি কতটুকু তুমি অ্যাচিভ করছো। ঠিক আছে? এখন আহ, আমরা যদি কোনো ইউজেবিলিটি ইস্যু পাই, সেটাকে একটা প্রবলেম হিসেবে কনসিডার করি এবং সেটাকে ফিক্স করি। বাট তুমি যদি অপটিমাল গুড ডিজাইন করতে যাও, দেন ইট ইজ নট অলওয়েজ গুড ফর সাম প্রজেক্ট। কেন? কারণ প্রতিটা প্রজেক্টের একটা টাইম থাকে, প্রতিটা প্রজেক্টের বাজেট কনস্ট্রেন্ট থাকে। তো এখন তুমি যদি শুধু ডিজাইন নিয়েই ডে বাই ডে কি করতে থাকো, তাহলে হয়তো বা দেখা যাবে যে এটা ফ্রুটফুল হবে না। এই কারণে এটা ট্রেড অফটা বুঝতে হবে, যে কতটুকু পর্যন্ত ডিজাইনের টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করা যাবে, কতগুলো ইটারেশন ডিজাইনের জন্য করা যাবে, এবং এরপরে আমাকে ফাংশনাল বা অন্যান্য ডেভেলপমেন্ট গুলো প্রসেস করতে হবে। এটা তোমাকে ওই অ্যাভেলেবল মানি, টাইম, রিসোর্স, কাস্টমার রিকোয়ারমেন্টস, এগুলোর উপরই করে তোমার বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা বুঝে উঠতে হবে। মানে ব্যাপারটা এরকম যে অবভিয়াসলি ডিজাইন, ইউজেবিলিটি, দিস আর ইম্পর্টেন্ট, বাট দিস ইজ নট দ্য অল দ্যাট ইউ হ্যাভ টু ইনভেস্ট অল দ্য টাইমস অ্যান্ড মানি অনলি ফর গেটিং এ গুড অপটিমাল ডিজাইন। এই কারণে এই ডিজাইনের ট্রেড অফটাও তোমাকে বুঝতে হবে, যে ডিজাইন পিরিয়ড আবার কোয়ালিটি কতটুকু পাচ্ছি। মানে যে মিনিমাল ডিজাইন পিরিয়ড দিয়ে ম্যাক্সিমাম ডিজাইন কোয়ালিটি অ্যাচিভ করাটাই হলো একজন কি বলে যে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা যে টিম লিডার থাকবে, তার একটা অ্যাচিভমেন্ট হবে আর কি, কনসিডার করবে। তো আমরা যে এই যে ইউজার নিয়ে এত কথা বললাম, যে ইউজাররা ফোকাস, ইউজাররা শুরুতে, মাঝে এবং শেষে চিন্তা করতে হয়। তো এই ইউজার কে আমরা কিভাবে বুঝবো? নো ইয়ার ইউজার্স। তো ফার্স্ট হলো, হু আর দে। আমাকে চিন্তা হবে যে ইউজাররা কে, কারা আমার ইউজার। এটা কিন্তু বুঝতে হবে যে ইউজাররা কি ডিসেবল, ইউজাররা কি অ্যাবল, ইউজাররা কি বাচ্চা, ইউজাররা কি অ্যাডাল্ট, ইউজার কারা, হু আর দে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। দেন আমাদেরকে চিন্তা করতে হবে আহ, যে প্রবাবলি নট লাইক ইউ, মানে আমি তো একজন এক্সপার্ট, আমি এসিআই
এক্সপার্ট বা আমি কম্পিউটারে হাইলি লিটারেট, এইভাবে চিন্তা করলে যদি আমি মনে করি আমার ইউজার এরকম হবে, তাহলে আমার যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা ব্যাড ডিজাইন হবে, সুপারফিশিয়াল ডিজাইন হবে। বাট আমি আমার কাস্টমার বা আমার যে এন্ড ইউজার, তাদেরকে চিন্তা করতে হবে, তাদেরকে আমার মতো ভাবা যাবে না। ঠিক আছে? Then talk to them. You have to intervene the users. You have to talk with the users. You have to bring the users. You have to go to the users' places to see really how they. শুধু তাদের সম্বন্ধে জানলে যে আমি একটা প্রোফাইল লিখে দিলেও জানলাম তা না। মানুষের তাদের কাজের বিহেভিয়ার দেখতে হয়, তাদের প্যাটার্ন দেখতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, মোর ইন্টারভিউইং করতে হয়, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেম মোর অ্যান্ড মোর। So second one is already I mentioned, the watch them. You have to observe them, how they work, how they move in their working environment, how they interact with each others. So these things also we have to watch. Finally, use your imagination. এবং এগুলো দেখার পাশাপাশিও তোমার কিছুটা ইমাজিনেশন ইউজ করতে হবে। কেন করতে হবে? দেখো, এখন ধরো একটা ইউজার তুমি একটা সফটওয়্যার সিস্টেম তুমি ডেভেলপ করছো 5,000 ইউজারের জন্য। এখন 5,000 ইউজারের সাথে তুমি কথা বলতে পারবা না, 5,000 ইউজারকে তুমি দেখতে পারবা না, 5,000 ইউজার কে কি এরকম জানা তোমার পক্ষে সম্ভব হবে না। বাট তুমি ওইটুক পর্যন্ত তাদের সঙ্গে জানার চেষ্টা করবা, যেটুকু পর্যন্ত জানার পরে তুমি তাদের একটা পের্সোনা করতে পারো। পের্সোনা মানে কি? একটা আভাটার, মানে তুমি যেভাবে চিন্তা করলা ইউজার গুলো এরকম এরকম বা দেখলা, দেখে তাদের তাদের সম্পর্কে একটা পোর্ট্রেট তোমার ব্রেনে চিন্তা করে ফেলতে হবে যে ওকে, আমার ইউজার গুলো এরকম, তাদের এডুকেশন এরকম, কালচার এরকম, দিস অ্যান্ড দিস 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 এরকম, এইভাবে একটা পোর্ট্রেট তৈরি করতে হবে। এখন সেই পোর্ট্রেটটা পের্সোনা একটা সিস্টেমের জন্য যখন ইউজারকে নিয়ে এরকম চিন্তা করবা বা আভাতার বা পোর্ট্রেট চিন্তা করবা, তখন একটা পের্সোনা কিন্তু হবে না, মাল্টিপল পার্সোনা হতে পারে। যে তোমার সিস্টেমের ইউজার গ্রুপ আসলে ডিফারেন্ট, তো তুমি এদের জন্য এক ধরনের পার্সোনা চিন্তা করলা, এদের জন্য পার্সোনা করলা, এদের জন্য করলা। তো তোমার 3 লাখ ইউজার আছে, তুমি হয়তো তিনটা গ্রুপে তাদেরকে মোটামুটি একটা ইমাজিনেশনের মধ্যে নিয়ে এসে তিনটা পার্সোনা চিন্তা করা। পার্সোনা মানে রিপ্রেজেন্টেটিভ অফ অল ইউজার্স, মানে এভাবে চিন্তা করা। ঠিক আছে? কারণ কি আমি তো 3 লাখকে মাথায় রেখে কাজ করতে পারবো, তো তখন 3টা বা 5টা বা 6টা ইউজার প্রোফাইলকে মাথায় রেখে কাজ করতে পারবো। সেটাকে বলা হয় পের্সোনা। জাস্ট রিয়েলাইজ যে ধরো আমি আহ, একটা প্যারাডিম চিন্তা করতেছি যে আমার সেকশনের স্টুডেন্টরা এরকম, সেকশন বি স্টুডেন্টরা এরকম। অবভিয়াসলি এই তোমাদের সেকশনে আমি যেটা দেখলাম, সেকশনের স্টুডেন্টস আর কোয়াইট উইক দেন দ্য সেকশন বি স্টুডেন্টস। বাট যে ব্যাচটা জাস্ট আউটগোয়িং ব্যাচ, যারা বের হয়ে গেলেন, তাদের ওখানে কিন্তু আবার উল্টা ছিল। সেকশন বি খুবই পোর বা দুর্বল ছিল, সেকশন এ ওয়াজ ভেরি স্মার্টেস্ট। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, দিস ইজ দ্য পের্সোনা, যে ঠিক আছে সেকশনে স্টুডেন্টরা অনেক সরি অতটা ভালো না, পড়াশোনায় দুর্বল, এই সেই এরকম। আবার এরকম ভাবে তোমাকে, তাহলে কি আমি ওই পের্সোনাটা ক্রিয়েট করে তোমাদের 43 জন স্টুডেন্ট বা 40 জন স্টুডেন্টের একটা আইডিয়ালাইজেশন আমি মাথায় নিলাম, কনসিডারিং মাই ফোকাস। এখন এই রেজাল্ট দিয়ে যে পের্সোনা করতে হবে তা না, এটা আমি উদাহরণ দিলাম। তুমি যে পারপোজে, মানে ইউজাররা যে সফটওয়্যারটা যে পারপোজ ইউজ করতে যাবে, সেই ইউজার্স বিহেভিয়ারের উপরে চিন্তা করে তার পার্সোনা গুলাকে তৈরি করে। ঠিক আছে? যেমন তুমি সোশ্যাল মিডিয়ার মতো একটা সোশ্যাল মিডিয়া যদি তুমি ক্রিয়েট করো, যে ঠিক আছে একটা প্ল্যাটফর্ম হবে জাস্ট ইয়েদের জন্য, তখন দেখা যাবে যে ঠিক আছে তোমার আমাদের প্যারেন্ট যারা আছেন তাদের এজ গ্রুপ এক ধরনের চিন্তা করবে, আমরা এক ধরনের চিন্তা করবো, টিনেজার এক ধরনের চিন্তা করবে, ইয়াঙ্গার অ্যাডাল্টরা এক ধরনের চিন্তা করবে। তো তখন এক একটা গ্রুপকে একভাবে চিন্তা করে তখন তুমি এরকম পার্সোনা তৈরি করবে। তো এই কারণে বলা হয়েছে নো ইউর ইউজার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর ইউজার। ঠিক আছে? পের্সোনা যেটা বললাম সেটা এখানে, যে ডিসক্রিপশন অফ অ্যান এক্সাম্পল ইউজার ইজ দ্য পের্সন, নট নেসেসারিলি ইট শুড বি a real person, but it is an avatar that represents the real users. তো ইট ইজ ইউজার্স অ্যাজ এ সাবস্টিটিউট ইউজার্স, মানে সাবস্টিটিউট ইউজার চিন্তা করা। এবং এই পের্সোনার কি করার সময় যত ডিটেলস তার সম্বন্ধে চিন্তা করা যায় তত বেটার। ডিটেলস ইজ আ ম্যাটার। আর এখানে বেটি থিঙ্ক এবং অন্য কিছু যে বলা হয়েছে, এগুলো কিছু এক্সাম্পল, উদাহরণ মানে বই থেকে পড়লে তুমি বুঝতে পারবা। এই বেটি থিঙ্ক এর এটা এখানে দিয়েছি আমি, যে একটা পার্সোনাল এক্সাম্পল। যেমন আমি পরীক্ষায় বলতে পারি যে হোয়াট ইজ পার্সোনা, হোয়াই পার্সোনা ইজ ইম্পর্টেন্ট, গিভ অ্যান এক্সাম্পল অফ এ পার্সোনা ফর ডেভেলপিং ট্রেন টিকেটিং সিস্টেম ফর মেট্রো রেল। তো তখন তোমাকে মেট্রো রেলের একজন ইউজার বা ইউজার গ্রুপের একটা পার্সোনা ক্রিয়েট করে তার একটা এক্সাম্পল তৈরি করে দিতে পারবে। মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে একজন ব্যক্তি মানে প্রোফাইল জানা বা এরকম কি হয়। তো আমি যদি রিড আউট করি যে বেটি ইজ 37 years old,
She has been warehouse manager for 5 years and worked for Shipkins Brothers Engineering for 12 years. She didn't go to university but has studied in her evenings for a business diploma. She has two children aged 15 and 7 and does not like to work late. She did part of an introductory in-house computer course some years ago, but it was interrupted when she was prompted and could no longer afford to take the time. Her vision is perfect, but her right hand movement is slightly restricted following an industrial accident 3 years ago. She is enthusiastic about her work and is happy to delegate responsibility and take suggestions from her staff. However, she does feel threatened by the introduction of yet another new computer system, the third in her name at the third in her time at SBE মানে যে সিমকিন্স ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং। তো দ্যাট মিনস এটা কিন্তু তার পুরো একটা একটা মানে এই ইউজার সম্বন্ধে পুরো একটা বৈশিষ্ট্য তার মধ্যে উঠে আসলো। ঠিক আছে, তো এরকম ভাবে মানে এখন পার্সোনাটা হলো যত ডিটেল জানা যাবে, যত আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা যাবে এখান থেকে। এরকম যদি হয় যে ঠিক আছে তাদের এভারেস্ট চাকরি, এখানে যারা আছে তাদের এরকম, তারা তাদের ডিসএবিলিটি থাকতে পারে এই গ্রুপে, মানে আহ, এই অফিসে যারা স্কুলে, কারণ কি যে তার রাইট হ্যান্ড মুভমেন্টের সমস্যা থাকা সত্ত্বেও হি ইজ ডুইং জব, তার মানে এখানে স্পেশাল কনসিডারেশন আনতে হবে। তারপরে আরো যে বিষয়গুলো আছে এরকম ভাবে চিন্তা করতে, ইট ইজ নট হিম বাট দিস ইজ দ্য সিনারিও অফ দ্য ইউজার্স দোজ হু আর অন দ্যাট অর্গানাইজেশন। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে। এরপর আসলো সিনারিও। সিনারিও ইজ দ্য স্টোরিজ ফর ডিজাইন ইউজ অ্যান্ড রিউজ। সিনারিওটা জাস্ট ইফ আই এম নট ফলোইং দ্য স্লাইড, জাস্ট ইফ আই মেনশন যে হোয়াট ইজ সিনারিও। সিনারিও হলো তোমার একটা গল্প, সিনারিও বলা যে ঠিক আছে তোমাদের তোমাদের রেজিস্ট্রেশনের সিনারিওটা বলো, কোর্স এনরোলমেন্টের সিনারিও। তো সিনারিও কি যে তোমরা someone those who wanted to enroll in a course, then meet with the advisor, share your situation, advisor advice to advise for taking some courses, then head of the department forward those things and you pay the money and some things. So এই যে পুরো ঘটনাটা তুমি এরকম করে বললা যে রেজিস্ট্রেশন সিনারিও ইজ হিয়ার। তো এখন তুমি যখন রিয়েলি এটা বললা তখন যে সফটওয়্যার ডেভেলপার বা যারা ডিজাইন করছে তোমার সিনারিওটাকে নিবে, নিয়ে এটাকে ব্রেক ডাউন করে টাস্ক গুলাকে বের করবে যে কি কি টাস্ক করছে, যে কি যে পার্টিকুলার সেমিস্টার আসবে, কোর্স অফার আসবে, অ্যাডভাইজার কোর্স অফার করবে। কোর্স অফার করলে অ্যাডভাইজার লিমিটেড কোর্স দিতে পারে, সব কোর্স দিতে পারে, কোনো কোর্স নাও দিতে পারে। অ্যাডভাইজারি করলেই শুধুমাত্র হেড করতে পারবে। এইভাবে ওটাকে অ্যানালাইসিস করে করে সে টাস্ক টাস্ক ডিপেন্ডেন্সি এই জিনিসগুলোকে বের করবে। তো সিনারিও হলো ওইটা যে তোমাকে যদি জাস্ট বলা হয় টাস্ক রিকোয়ারমেন্ট, তুমি হয়তো বা লিস্ট করে রিকোয়ারমেন্ট গুলো বললা, বাট স্টিল দেখা যাবে যখন স্টোরি আকারে বলতে যাবা তখন দেখা যাবে যে জিনিসটা আরো রিয়েলিস্টিক হবে, তাদের বুঝতেও সুবিধা হবে এবং রিকোয়ারমেন্ট সবগুলো উঠেও আসবে। তো এই কারণে দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার মেথড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউজার রিয়েলি ওয়ান্ট টু ডু, অথবা তোমার সিস্টেমের মাধ্যমে সে কি পায়। এটা আসলে একটা স্টেপ বাই স্টেপ ওয়াক থ্রু অফ দ্য ওয়ার্কস দ্যাট হি ইজ গোয়িং টু অ্যাকমপ্লিশ। ঠিক আছে, এখানে একটা সিনারিওর এক্সাম্পল দেওয়া আছে, আমি জাস্ট একটু পড়ছি যে ব্রিয়ান would like to see the new film Moments of Significance and wants to invite Alison, but he knows she doesn't like arty films. He decides to take a look at it to see if she would like it and so connects to one of the movie sharing networks. He uses his work machine as it has a higher bandwidth connection but feels a bit guilty. He knows he will be getting an illegal copy of the film but decide it is okay as he is intending to go to the cinema to watch it. After it downloads to his machine, he takes out his new personal movie player. He presses the menu button and on the small LCD screen, he scrolls using the arrow keys to Bluetooth connect and presses the select button. On his computer, the movie download program now has an icon showing that
It has recognized a computable device and he drags the icon of the film over the icon for the player. On the player, the LCD screen says downloading now, a percent done indicator, and a small whirling icon. So এরকম blah blah blah. So this is a scenario about মানে এই যে ব্রাইন এর একটা মুভি দেখা বা সেটা সিনেমা হলে না গিয়ে ডাউনলোড করে তার নেটওয়ার্কে নতুন একটা প্লেয়ার দিয়ে দেখা, মানে এইভাবে তার 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 বিহেভিয়ার বা অন্য জিনিসগুলোকে এখান থেকে আহ মানে বের করে নিয়ে আসার মতো একটা সিনারি তুলে দিয়েছে, মানে তার কোনো একটা কাজের জন্য সিনারি। ঠিক আছে, এখানে তার চরিত্র না, মানে ব্রেন কেমন, ব্রিয়ান কেমন সেটা পের্সোনা, ব্রিয়ানের কোনো একটা কাজ কিভাবে করছে, কি হতে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে তার পুরো ঘটনাটা হলো একটা সিনারি। তো এই সিনারিও is very important not only to understand what user is going to do but also তুমি কোনো সিস্টেমের প্রোটোটাইপের আগের ভার্সনকে আমরা অনেক সময় বলি স্কেচ বা মকআপ বলি অনেক সময়। ইভেন কোনো সিনারিও বা কোনো ঘটনা তুমি শুনলা বা সিনারিও দেখলা, দেখে তুমি তার স্কেচ বা মকআপও তুমি তৈরি করতে পারবা, করে তুমি ভেরিফাই করতে পারো তোমার বসের সাথে অথবা ইউজারের সাথে এগেইন। তো দ্যাট মিনস এটা তোমাকে ডিজাইনের পরিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এবং ইনিশিয়াল ডিজাইন করতেও সহায়তা করে একটা কি। যেমন ধরো একটা সুইচ আর্মি নাইফ, হ্যাঁ এটার একটা উদাহরণ, যেটা কিভাবে ইউজ হয় সেটা থেকে এটার কিছু জিনিস বোঝা যায়। যেমন এই নাইফটা দেখো, ইউজ টুথপিক অ্যাজ স্টুলাস, ওই যে ওখানে একটা ছোট স্ক্রিন আছে, হ্যাঁ এটা কিন্তু নাইফ, ওই যে ভিতরে নাইফ ঢুকানো, ওটা বের করলে নাইফ বের হবে, এরকম তোমরা সচরাচর হয়তো দেখেছো অনেক সময় নেল কাটারের মধ্যেও এরকম থাকে আর কি। তো এটার মধ্যে তার একটা ছোট স্ক্রিন আছে এবং সে এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারে টুথপিক দিয়েই। তো এটা একটা ডিভাইস ডিজাইন করেছে। বাট তুমি যদি এরপর একটা সিনারিও, মানে এটা কি কাজে ব্যবহার করে, এরকম কোনো একটা কাজের সিনারিও দিতে যাও যে ঠিক আছে এটা নাইফটার কোনো জিনিস কাটতে হবে, যখন কাটতে গেল তখন দেখো যে এটা কাটার জন্য সে ভিতরের ছুরিটা বের করলো এবং তাকে এটা ধরতে হবে যেভাবে সেইভাবে ধরলো সে। ধরার পর দেখো তার থামটা কোথায় বসছে, থামটা বসছে ওই টাচ স্ক্রিনের উপর। তো দ্যাট মিনস এখানে প্রেশার দিতে হবে, পুশ করতে করতে হবে, এবং টাচ স্ক্রিনে তো তোমরা জানো যে টাচ সেন্সিটিভ, তাই না? এই কারণে টাচ স্ক্রিন, তার মানে দিস ডিজাইন ইজ রং। এখানে ধরে সে তাহলে ওই কাজটা করতে পারবে না। তো এই যে জিনিসটা, এটা কিন্তু একটা প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে স্টিল দ্যার ইজ এ বিগ এরর, যে তার টাস্ক ফুলফিল হচ্ছে না, তখন সে অন্য জায়গায় ধরতেছে, অন্য জায়গায় ধরতেছে, ধরলেও হয়তো ওকে যে সে তার কমফোর্টকে স্যাক্রিফাইস করছে। তো এটা একটা উদাহরণ আর কি, যে এটা সিনারিও দিয়ে যদি প্রথমে মকআপ বা প্রোটোটাইপ করা হতো হয়তো এই ধরনের প্রবলেম গুলো রেজ হতো না। এরপরে আছে এক্সপ্লোর দ্য ডেপথস। এক্সপ্লোর দ্য ডেপথস হলো এক্সপ্লোর ইন্টারেকশন, মিনস যে হোয়াট হ্যাপেন্স হোয়েন, মানে কখন কি হয়। এই সিনারিওর মাধ্যমে তুমি অনেক ডেপথে যেতে পারো কোনো একটা কাজের, যেটা কাজ হয়েছে এরকম না হলে তারপর ও কি করতো, তারপর কি করতো, এরকম তুমি বুঝতে পারো। তার থিঙ্কিং ক্যাপাবিলিটি বোঝা যায় ইউজারের, এবং কোন একটা সিস্টেম আর্কিটেকচার সম্বন্ধে ধারণা নেওয়া যায়। ঠিক আছে, এই উপকারগুলো হয়। এছাড়া সিনারিওর মাধ্যমে ডিজাইনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারে, ডিজাইনার ডিজাইনার কমিউনিকেট করতে পারে। এছাড়া অন্য কোনো সিস্টেম বা এক্সিস্টিং কোনো মডিউল সেগুলোকে ভেরিফাই করতে পারে যে হ্যাঁ এটা দিয়ে তার যে সিনারিও, টাস্কিং সিনারিও শুনলাম, ইট ইজ ওকে। ঠিক আছে। তো সাধারণত ডাইনামিক্যালি এক্সপ্রেস করা যায়, যেমন স্ক্রিনশট দিয়ে বা বিভিন্ন সিনারিও দিয়ে বিহেভিয়ার বোঝানো যায়, এইভাবেও আমরা এই সিনারিও গুলোকে পোর্ট্রেট করতে পারি, স্কেচ করতে পারি, মকআপ করতে পারি বোঝার জন্য। বাট ইন জেস্ট এই যে সিনারিও বললাম, যে সিনারিও হলো কি ইউজার চায় আর পার্সোনা হলো ইউজার কারা, এই দুটো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ এসসিআই। However, সিনারিওর কিছু প্রস এন্ড কনস আছে। প্রস প্রথমটা হলো যে মানুষের ইউজার্স বিহেভিয়ারটা, যেহেতু মানুষের লাইফ অ্যান্ড টাইম আর লিনিয়ার, তার আহ, সে সবসময় তার কি বলে উম, ওই যে ইউজার্স বিহেভিয়ারটা একটা প্যাটার্নের মধ্যে থাকে, যে তুমি যখন তার এই জিনিসটা শোনো সে অতটা সহজে চেঞ্জটাকে সে অ্যাকসেপ্ট করে না। তারপরে সে ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যাকসেপ্ট করেন এবং কনক্রিট বিহেভিয়ার করেন, বা ধরো ইরোরলেসলি লাইকলি
এরকম কিছু কনক্রিট বিহেভিয়ার সে করতে চায়। কনস হলো যে দেখা যায় যে এখানে নো চয়েস, নো ব্রাঞ্চেস, নো স্পেশাল কন্ডিশনস তারা অনেক সময় আহ, উল্লেখ করে। মানে দেখা যাচ্ছে যে যে খুব সবসময় যে তোমার অনন্য চয়েস, অনন্য ব্রাঞ্চ, অনন্য স্পেশাল কন্ডিশনের কথাগুলো সে উল্লেখ করে তা না, সে তার ওয়েতে তার অ্যাকমপ্লিশমেন্ট গুলোকে তুলে ধরে। তো আনইনটেন্ডেড কোনো ইস্যু থাকলে সেটাও সে মিস করে টু এক্সপ্লেন। এই কারণে ইউ হ্যাভ টু ইউজ সেভারাল সিনারিওস অ্যান্ড ইউজ সেভারাল মেথডস অ্যাজ ওয়েল। তো সেভারাল সিনারিও কেন? একটা সিস্টেম ইয়ে করার জন্য সিনারিও পন্থা হলো ওয়ান অফ দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইউজার রিকোয়ারমেন্টস। এছাড়া অনেকগুলো ওয়ে আছে রিকোয়ারমেন্টস কালেক্ট করার বা অ্যানালাইসিস করার। বাট স্টিল একটা সিনারিও তুমি কালেক্ট করে সেটা নিয়ে কাজ করবে তা না। মাল্টিপল সিনারিও মাল্টিপল পিপলের কাছ থেকে নিতে পারো বা মাল্টিপল কাজের জন্য কালেক্ট করতে পারো, তখন দেখা যাবে যে মাল্টিপল সিনারিও করলে উপরের যে কনস গুলো আছে, অনেকগুলো কন্ডিশন, অনেক ব্রাঞ্চিং, অনেক কিছু তুমি হয়তো বুঝে উঠতে পারবে যেটা একটা সিনারিওতে হয়তো তুমি বুঝতে পারতা না। আর সেভারাল মেথড বলছে যে সিনারিও হলো ওয়ান অফ দ্য মেথড টু আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্টস, বাট অন্যান্য মেথডও তো এক্সিস্ট করে যে মেথডগুলো তুমি যদি অ্যাপ্লাই করো, যেমন ধরো ইন্টারভিউইং, অবজারভেশন, মানে অনসাইট অবজারভেশন, এগুলো করলে তখন তোমার আহ, আরো প্রপারলি তুমি কি বলে ইউজারের রিকোয়ারমেন্টস গুলা বা ইউজার কি করতে চায় সেই জিনিসটা বুঝতে পারবে। নাও হলো নেভিগেশন ডিজাইন। তো নেভিগেশন হলো যে ব্রাউজিং করা, এক্সপ্লোর করা, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এটা দুই রকম হতে পারে। একটা হলো লোকাল স্ট্রাকচার, একটা গ্লোবাল স্ট্রাকচার। লোকাল স্ট্রাকচার হলো একটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে তথ্যগুলোকে কিভাবে অর্গানাইজ করা হয়। আর গ্লোবাল স্ট্রাকচার হলো হোল সাইট, মানে একটা পেজ থেকে তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায় যাও, এইভাবে কিভাবে তুমি ইনটুইটিভলি ব্রাউজিং করে করে তোমার তথ্যটা পেয়ে যেতে পারো। তো লোকাল স্ট্রাকচারটা ইজ ইজি বাট ভেরি ইন্টারেস্টিং টু নো। কারণ তুমি দেখো যে যখন আমরা ইউজারের সেট, মানে ব্যাপারটা এরকম যে আমরা যখন শপিং মলে যাই, অনেক ধরনের গ্রোসারি শপ কিনি বা ফ্রুটস কিনি বা ধরো মাছ মাংস কিনি, যখন কাউন্টারে আসে, যখন এটাকে বিল পে করে বিভিন্ন শপিং ব্যাগে দেয়, তখন দেখবো ওরা কোনো একটা লজিক দিয়ে চিন্তা করে যে এইভাবে এইভাবে এটা এখানে দেওয়া যেতে, এই ব্যাগে দেওয়া যেতে পারে, এটা এই ব্যাগে দেওয়া যাবে, এটা এই ব্যাগে দেওয়া যাবে। তো আসলে যখন একটা পেজে অনেকগুলো তথ্য থাকে তখন কিন্তু স্টিল আমরা চিন্তা করি। যেমন ধরো তুমি একটা ক্যালেন্ডার ভিউ যদি চিন্তা করো, গুগল ক্যালেন্ডারের ক্যালেন্ডার ভিউ গুলার বাটন গুলো কিন্তু উপরে, যে উইকলি ভিউ, মান্থলি ভিউ, তারপর ডে ভিউ, এভাবে উপরে দেওয়া আছে সবগুলো একসাথে। যদি এরকম হতো যে মান্থলি ভিউ এর বাটনটা টপ রাইটে হতো, উইকলি ভিউ এরটা হলো আহ বটম লেফটে হতো, আর একটা বডির কোনো এক অংশ হতো, তাহলে কিন্তু হতো না। এই কারণে কি দেখো যে লজিক্যালি কোহেরেন্স থাকে আর কি, যে লজিক্যালি তার গুচ্ছ গুচ্ছ ভাবে সাজানো হয়, এবং একটা পেজেরও বিভিন্ন সাইন তাকে নেভিগেট করতে সহায়তা করে। ওকে, যে ধরো তোমার কোনো একটা জিনিস আগে অ্যাডজাস্ট করতে হবে, তারপর আরেক জায়গায় গিয়ে সেটা প্যারামিটার সেট করতে হবে, তারপর অন্য জায়গায় গিয়ে সাবমিট করতে হবে। তো এরকম তিনটার মধ্যে একটা সিকোয়েন্স আছে এবং একটা পেজের মধ্যে কিন্তু তা। তো এই যে জিনিসটা কিভাবে অর্গানাইজ করলে সে বেটার আন্ডারস্ট্যান্ড হবে, এটাকে বলা হয় লোকাল স্ট্রাকচার, মানে উইদিন দ্য সিঙ্গেল স্ক্রিন। আর যখন তোমার নেভিগেট করে যে প্রথমে তুমি স্টুডেন্ট ঢুকবা, তারপরে অ্যাপ্লিকেশন ঢুকবা, তারপর ওখানে যাবে এইভাবে করবা, সেটাকে বলা হয় গ্লোবাল স্ট্রাকচার। ঠিক আছে। তো এখানে আরো কিছু ধারণা যে লেভেল অফ ইন্টারাকশন, এই যে লোকাল স্ট্রাকচার হোক গ্লোবাল স্ট্রাকচারই হোক, আমার কিছু লেভেল অফ ইন্টারাকশন আছে, যে ইন্টারাকশন লেভেলগুলোকে আমাদের চিন্তা করতে হয়। যেমন ধরো আহ, একটা আছে যে উইজেট চয়েস, মানে মেনু বাটন, এগুলা কেমন হবে। আরটা আছে স্ক্রিন ডিজাইন, একটা সিঙ্গেল পেজ কিভাবে ডিজাইন হবে। আরটা আছে যে পেজ টু পেজ নেভিগেশন কিভাবে হবে। ফাইনালি হলো এনভায়রনমেন্ট, মানে কোন প্ল্যাটফর্মে চলবে, কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হবে। তাহলে এই চার ধরনের জিনিস কিন্তু যে কোনো ইন্টারাকশনের সাথে জড়িত, মানে লেভেল অফ ইন্টারাকশন। ইন্টারাকশন জন্য প্রথমে কি যে আহ, কোন আইকন, স্মলেস্ট এলিমেন্ট তাকে ইন্টারাকশনটাকে ওয়েলকাম করবে। দেন কোন ধরনের স্ক্রিনের মধ্যে কোথায় কোন জায়গাতে ওই ওই মেনু বা বাটনটাকে প্লেস করবে। দেন ওইখানে ক্লিক করে পরের পেজে গিয়ে আবার পরের পেজ থেকে পরের পেজ, এই যে জিনিসগুলা, এই ইন্টার কানেক্টিভিটি পেজ টু পেজ পুরো নেভিগেশন যে সেটা, মানে আরেকটু ডিপে ঢুকলো ইন্টারাকশনের। ফাইনালি কোন এনভায়রনমেন্টে কমান্ড বা কমান্ড চ্যানেল দিয়ে করতে হবে, সরি কমান্ড লাইন দিয়ে করতে হবে, না ক্লিক করে করতে হবে, এই যে বিষয়গুলো,
সেটাও আমাদেরকে আহ, দেখতে হয়, মানে আপনার এনভায়রনমেন্ট সেটা সাপোর্ট দেয়। এনভায়রনমেন্ট বলতে এরকম হতে পারে যে তুমি কি মানে হাঁটার সময় ইউজ করতেছো না ইয়ের সময় ইউজ করতেছো, এগুলো মিন করে। বাট এখানে বলা হয়েছে যে তুমি অন্য কোনো অ্যাপ বা ডিভাইসের সহযোগিতা করছো, অথবা তোমার কোন প্ল্যাটফর্ম আছে সেগুলো দেখা, এরকম হতে পারে। তো এই যে ওয়েব যদি চিন্তা করো, এখানে এলিমেন্টস এন্ড ট্যাগস আছে, পেজ ডিজাইন, সাইট স্ট্রাকচার। এলিমেন্টস এন্ড ট্যাগ ইউজ হয় হলো ওই যে উইজেট চয়েজে। পেজ ডিজাইন হলো স্ক্রিন ডিজাইনের জন্য। সাইট স্ট্রাকচার মিনস যে নেভিগেশন ডিজাইন। আর দা কোন ওয়েব বা ব্রাউজার বা এক্সটার্নাল লিঙ্কস আছে এখানে, এগুলো এনভায়রনমেন্টকে সাপোর্ট করে। when you are going to interact with the web, when you are going to interact with the any physical device, then physical device হতে পারে যেমন তোমাদের ওই যে মাউস চেঞ্জার, সরি স্লাইড চেঞ্জার যে। তো এটা কন্ট্রোলস, মানে এখানে বাটন, নব, ডায়াল এগুলোকে কন্ট্রোল, মানে ওই ওই উইজেট চয়েস বলে। দেন স্ক্রিন ডিজাইনের মধ্যে পড়ে হলো ফিজিক্যাল লেআউট, তার ফিজিক্যাল লেআউটটা কেমন আছে। নেভিগেশন ডিজাইনের মধ্যে তার মোড অফ ডিভাইস, যে যেমন এটা রিমোট কন্ট্রোল ডিফারেন্ট মোডে ইউজ করা যায়, এসি রিমোট। দেন ফাইনালি হলো যে এনভায়রনমেন্ট হলো কি দ্য রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড হলো তার এনভায়রনমেন্ট। নাও এখন যদি আমরা আবার সেই জায়গায় আসি যে থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্রাকচার। লোকাল মিনস যে লুকিং ফর দিস স্ক্রিন অর পেজ আউট। গ্লোবাল মিনস স্ট্রাকচার অফ সাইট মুভমেন্ট বিটুইন স্ক্রিনস। তো গোল সিকিং যদি চিন্তা করি, যে প্রোগ্রেস উইথ লোকাল নলেজ অনলি। যখন আমরা লোকাল নলেজ অনলি মানে গোল সিকিং মানে তুমি কি কাজ করতে চাচ্ছ, লোকাল নলেজ মানে ওইখানকার ওই ওয়েবসাইট বা তোমার যে কমন নলেজ সে তোমাকে ড্রাইভ করবে কোন একটা জায়গা থেকে ব্রাউজিং বা ইন্টারাকশন স্টার্ট করে তোমার গোল অ্যাচিভ পর্যন্ত। তো ধরো এইভাবে তুমি গোল অ্যাচিভ করলা, তো এই যে তোমাকে একটু অতিরিক্ত পরিশ্রম করতে হলো, স্মুথলি গেল না, এই জিনিসগুলোই অ্যাভয়েড করাটাই হলো আমার ডিজাইনের কাজ, মানে রং নেভিগেশন এরর যেন না হয়। ব্যাপারটা এরকম যে তোমাকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি যেতে হবে, বা তুমি এ থেকে বি গেলা, বি থেকে তুমি জেডে চলে যাবে, জেড থেকে এক্স, তারপরে আবার সি, ডি আসলা, এরকম যেন না হয়। However, তো এই জিনিসগুলো জানার জন্য there are many guidelines but some suggestion that says about that four golden rules. তো প্রথমটা হলো knowing where you are, তুমি কোথায় আছো। knowing what you can do, তুমি ওখান থেকে কি কি করতে পারো। knowing where you are going, মানে তুমি কোনো একটা জিনিস ক্লিক করতেছো, তুমি যেন বোঝো তুমি কোথায় যেতেছো, কোথায় তোমার এম, হোয়াট উইল বি হ্যাপেন আফটার ক্লিকিং দ্যাট। নোয়িং হোয়ার ইউ হ্যাভ বিন, তোমাকে কোনো একটা জায়গায় জানা যে তুমি এই পেজে কিভাবে আসছো, আগের কি কি ছিল, কি কি ব্রাউজ করে তুমি এই জায়গায় আসতে পেরেছো। এই চারটা জিনিস জানা। আবার বলছি, তুমি কোথায় আছো, এখান থেকে কি কি করতে পারো, কোথায় যেতে পারো, কোথায় থেকে আসছো, এইভাবে চিন্তা করা। তাহলে একটা পেজ ডিজাইনের যখন এই চিন্তাগুলো তোমার মাথায় থাকে, তখন দেখা যায় নেভিগেশন ডিজাইন, ওই পেজ ডিজাইন এবং ওই যে বাকি যে চারটা জিনিস যে ছিল, ওই যে উইজেট এবং অন্যান্য জিনিস, সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে সুবিধা হয়। যেমন তোমরা জানো এটা ব্রেড ক্রাম্বস, তুমি কোথায় আছো এরকম, এই যে meandeviation.com statistical tutorial notes then 7 errors, একটা পাথ দিয়ে দিছে, মানে তুমি কোথায় আছো এই জিনিসটা তোমাকে ওয়েবসাইট টপ লেভেল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তোমার দিস পেজ তোমাকে হেল্প করতেছে। এটাকে ব্রেড ক্রুম স্ট্রাকচার বলে। তো এটা হলো লাইভ লিঙ্কস টু হায়ার লেভেলস, তাই না, মানে কোথা থেকে আসছো এবং এই পেজে কি আছে। আর যখন গ্লোবাল স্ট্রাকচার করবা তখন হলো হায়ারার্কিক্যাল ডায়াগ্রাম থাকতে পারে। জিনিসটা এরকম যে তুমি এক জায়গায় আছো, ওখান থেকে কোন কোন পেজে যেতে পারো, আবার সেই পেজ থেকে কোন কোন পেজে যেতে পারো, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন যখন আমরা এরকম নেভিগেশন বা এই ডিজাইন করি, বা এক পেজ থেকে কোন কোন জায়গায় যাওয়া যাবে, কোনো মেনু বার বা এই করি, তখন আমরা আসলে কতটুকু ডিপ চিন্তা করব যে একটা তথ্য কতগুলো পেজের পরে গিয়ে পাওয়া যাবে। এটা একটু অনেক সময় ডিফারেন্ট। অনেক সময় ভালো রিসার্চাররা বা সরি রিসার্চ বলে যে কমনলি ইউজ ফাংশন বা ইনফরমেশন গুলো যেন উইদিন 3 ক্লিকস এর মধ্যে পাওয়া যায়, মানে উইদিন দ্য ডেপথ লেভেল যেন তিন তিন নাম্বার পেজের মধ্যে পাওয়া যায়, এরকম তারা চিন্তা করতে বলেন। আবার বলা আছে যে মিস ইউজ অফ মিলার 7+-2 রুল। মিলার 7+-2 রুল হলো মেমোরি। হ্যাঁ, আমরা অনেক সময় দেখো মেমোরি গেম খেলি, যে তেমন ধরো আমি তোমাকে মেমোরিতে কিছু দেখাইলাম, তো দেখা গেছে তোমাকে বললো যে তোমাকে 15 সেকেন্ড দেখানো হবে, তুমি মনে রাখতে হবে, 1 মিনিট পরে তোমাকে আবার জিজ্ঞেস করা হবে।
হ্যাঁ, ধরো আইসক্রিমের ফ্লেভার আছে, যেমন আইসক্রিম ফ্লেভার গুলো তোমাকে দেখানো হবে। তখন তুমি পার্টিকুলার কি হবে তোমার, তুমি গিয়ে কি করবা, যেমন দেখা যাবে যে তুমি ম্যাক্সিমামই এই হতে পারে যে উম, তুমি হয়তো 5টা মনে রাখতে পারো, অথবা 6টা মনে রাখতে পারো, 7টা মনে রাখতে পারো, কেউ হয়তো বা সুপার ব্রিলিয়েন্ট হলে 9টা মনে রাখতে পারে। কিন্তু 7 + -2 বলতে এটাই বোঝাচ্ছে যে 5 থেকে 9টা একজন হিউম্যান বিং মোস্টলি তার মেমোরিতে বা তার কগনিটিভ ক্যাপাবিলিটি অনুসারে মনে রাখতে পারে। তার রেঞ্জটা হয় 5 to 9। দ্যাট মিনস 7 + -2। এই কারণে বলা হয়েছে যখন আমরা কোনো এন্ড ডেপথ বা অন্য কোনো চিন্তা করি বা পাথ গুলাই করি, এটা মানে নট অনলি যে এই 5 থেকে 9 স্টেজের মধ্যে রাখতে হবে তা না। অনেক সময় এই 7 + -2 ভাবে মিস ইউজ করা হয়। বাট এটা একটা ধারণা দেওয়া হয় যেখানে আমার রিয়েলি মেমোরাইজেশন বা ইয়ের প্রয়োজন আছে, তখন যদি স্টিল এর রেঞ্জের বাইরে না যায়। এই কারণে মিলার 7 + -2 ডিজাইনের জন্য ইউজ হয়, বাট সব ডিজাইনের জন্য এটা ইউজ করে আবার মিস ইউজ করা হয় না। তো অপটিমাল ইউজ করাটাই হলো বেটার, যে মেনি আইটেমস অন ইচ স্ক্রিন বাট স্ট্রাকচার উইদিন স্ক্রিন। মানে অনেক আইটেম তুমি রাখতে পারো, বাট ওই যে বললাম কয়েকটা বাটন খুব এন্টার রিলেটেড, ওগুলোকে এক জায়গায় রাখো, বাকিগুলো এন্টার রিলেটেড এক জায়গায় রাখো। তো এই কারণে এমন না যে একটা পেজের মধ্যে খালি 9টা বাটনই রাখা যাবে, অথবা 7টা বাটন রাখা যাবে, 5টা না, তুমি মনে মনে রাখতে পারো অপটিমাল ইউজ করে রাখবে। তাই মিলার 7 + -2 মাথায় রাখা যাবে, বাট এটাকে মিস ইউজ করা যাবে। মানে এর চেয়ে বেশিও হতে পারে যদি অর্গানাইজ ভাবে রাখা যায়। এটা তোমাকে এখানে বলা। আবার এটা হলো হাইরার্কিক্যাল ডায়াগ্রাম, যেমন আছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে, যে পাশাপাশি এক, মানে ওটা ছিল ধরো হোম পেজ থেকে হলো সিএসসি ইলেকট্রিক্যাল সিভিল, সিএসসি থেকে আবার ধরো যে সিএসআর 4টা লেভেল, এরকম মানে হাইরার্কিক্যাল স্ট্রাকচার। আর নেটওয়ার্ক ডায়াগ্রাম মানে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, সেটা হলো নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো নেভিগেশনে এই দুই ধরনের হতে পারে, হাইরার্কিক্যাল হতে পারে, নেটওয়ার্ক হতে পারে। তো নেটওয়ার্ক ডায়াগ্রাম হলো হট লিডস টু হট, হট হ্যাপেন্স হোয়েন ইনক্লুডিং ব্রাঞ্চেস মোর টাস্ক ওরিয়েন্টেড দেন হায়ারার্কি। হায়ারার্কি কম টাস্ক ওরিয়েন্টেড কেন? কারণ তুমি যখন আগেই তো প্যাটার্নটা ডিফাইন করে ফেলতেছো যে একাডেমিক উইং আসবে, একাডেমিক উইং আসবে 3টা ফ্যাকাল্টি আসবে, ফ্যাকাল্টি গুলো আসবে 2টা ডিপার্টমেন্ট আসবে, এরকম তুমি ই করে ফেলতেছো। আর এখানে যেহেতু সব পেজ থেকে সব জায়গায় যাওয়া যায়, তাই এখানে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা প্রয়োজন, কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হতে পারে, মানে আরো কমপ্লেক্স চিন্তা করতে হয় করে এই এগুলো। বাট এখানে ব্রাঞ্চিংটা সুবিধা হয়, কারণ হারিয়ে গেলে অসুবিধাটা হলো যে তুমি কোনো একটা রুট দিয়ে নামতেছো, অনেক নিচে নামছো, নাইমা তার পাশের রুটের কোনো একটা জায়গায় যেতে হলে তোমাকে আবার উপরে ট্রাভার্স করে দিকে যেতে হবে, মানে অনেকগুলো। আর নেটওয়ার্কিং হলো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো পেজের জন্য যাওয়া যায়। সেই স্ট্রাকচারে পেজগুলো, মানে এগুলো হলো তোমার ওয়েব পেজ। যেমন ধরো এই কনসেপ্টটা কোথায় কাজে লাগে, যেমন তুমি 10টা পেজের একটা ওয়েবসাইট বানালে, তোমার এটা চিন্তাই করতে হবে না কোন লজিকে আগাইতেছো। 200 পেজে যখন করতে যাবো তখন একটু চিন্তা করতে হবে। আর অ্যামাজন এগুলোর মধ্যে যদি যখন 2000 পেজ হবে, মোর দেন 2000 পেজ হবে, তখন কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। কারণ কি, একটা ওয়েবসাইটের হোম পেজ থেকে ঢুকে প্রত্যেকটা পেজে কিন্তু তোমার রিচ আউট করতে হয়। তো তখন কানেক্টিভিটিটা কিভাবে হবে, এই কারণে কিন্তু তোমাকে কোন ডায়াগ্রাম বা কোন ধরনের ফলো আপ করে যেতে হবে, সেই এটা তোমার ব্রেনে থাকতে হবে। আচ্ছা, আমি একটু ব্রেক দিচ্ছি। আহ তোমরা কি একদম ইয়ের পরে ক্লাস শুরু করতে চাও, নাকি 15 মিনিট পরে শুরু করলেও হবে? মানে যদিও তোমাদের নেক্সট ক্লাস মনে হয় ইয়েতে না, 11টা 10-এ না? ইয়েস আমার কথা স্যার। শুনতে পাচ্ছ? স্যার টি ব্রেকটার পরেই শুরু করি। ব্রেকটার পরে শুরু করি স্যার। ওকে, তাহলে আমি একটু ব্রেক দিচ্ছি, কারণ আসলে ক্লাস তো একটানা বেশিক্ষণ নেওয়া যায় না। ওকে, আমি তাহলে স্টপ শেয়ারিং করছি। তোমরা রেকর্ডিংটা অফ রাখো, আমি মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে আমি টাইমটা বলি। বার ইফ সব, আমি 11টা 10-এ আসবো। ওকে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? স্যার। ওকে, আমরা শুরু জি করি স্যার। তাহলে আবার। ওকে, নাও স্ক্রিন ডিজাইন অ্যান্ড লেআউট। আমি জাস্ট বলে যাই, স্লাইড টু স্লাইড এভাবে কভার করার কিছু নেই, খুব সিম্পল জিনিস এবং বই পড়লে বাকিটা বুঝতে পারবা। যে স্ক্রিন ডিজাইন অ্যান্ড লেআউট বলতে আসলে আমরা বুঝাই যে কিভাবে একটা স্ক্রিনের, মানে একটা পেজ ডিজাইন করা যেতে পারে। তখন আমরা চিন্তা করি যে এই পেজটা আসলে কার জন্য ডিজাইন করা হচ্ছে, কোন ধরনের ইনফরমেশন এখানে থাকতে হবে, যে এখান থেকে ইউজার কি ধরনের নলেজ বা ইনফরমেশনকে সে নিতে চাইবে। হ্যাঁ, তো এরকম তো এখন কি কিরকম ডিজাইন করলে ওই রিকোয়ার্ড ইন্টারাকশন গুলো করে সে তার চাহিদা মোতাবেক তথ্য এখান থেকে নিতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা আস্ক, থিঙ্ক, ডিজাইন, এইভাবে কিছু ব্রেন স্টর্মিং করি। হ্যাঁ, যখন আমাদের ওভারঅল ধারণা হয় একটা পেজ ডিজাইনের সময়, এরকম ব্রেন স্টর্মিংটা আমাদের আগে করে নিতে হয়। তো ব্রেন স্টর্মিং করলে একটা স্ক্রিন ডিজাইনের জন্য আমাকে বেসিক যে জিনিসগুলো চিন্তা করতে হয়, যে আইটেম, মানে একটা ইন্টারফেসের আইটেম বলতে ইমেজ বোঝানো যেতে পারে, তথ্য বোঝানো যেতে পারে, লোগো বোঝানো যেতে পারে, একটা ব্যানার বোঝানো যেতে পারে, বা কন্টেন্ট হতে পারে। তো এরকম জিনিসগুলোকে আইটেম বলে। এই আইটেমগুলোকে গ্রুপিং করা একটা কনসেপ্ট। আইটেমগুলোর অর্ডারিং করা, আইটেমগুলোর প্রপার ডেকোরেশন করা, যেমন ফন্ট, বক্সেস, অ্যালাইনমেন্ট, এই টাইপের জিনিসগুলোকে অ্যাড্রেস করা। হ্যাঁ, দেন হোয়াইট স্পেস বিটুইন আইটেমস, মানে দুইটা আইটেমের মাঝে কতটুকু গ্যাপ বা হোয়াইট স্পেস আমরা রাখবো। তো এই যে 5-6টা কনসেপ্ট বলছে, এই কনসেপ্ট গুলো সাম ডিজাইন থিঙ্কিং বা অ্যাভেলেবল টুলস। টুলস মানে এটা হার্ডওয়্যার টুলস বা সফটওয়্যার টুলস না, এটা হলো কনসেপচুয়াল টুল, যেটা তোমরা চিন্তা করতে পারো একটা স্ক্রিন ডিজাইনের জন্য, তার মোটামুটি বেটারমেন্টের জন্য, ডিজাইন পার্সপেক্টিভ থেকে। তো এই জিনিসগুলো কি, এটার একটু একটা একটা করে স্লাইড আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেমন আমাদের গ্রুপিংটা, যে লজিক্যাল গ্রুপিং, বা যেমন ধরো ওয়ার্ডার ডিটেলস গুলো সব একদিকে, বিলিং ডিটেলস একদিকে, ডেলিভারি ডিটেলস একদিকে, তিন দিকে তিনটা গ্রুপ, মানে লেফট রাইট, উপরের বারের মধ্যে নিচের বক্সে হলো অর্ডার ডিটেলস, এবং সেখানে আবার একটা ই করা আছে। তো এইগুলোকে গ্রুপিং, মানে লজিক্যাল গ্রুপিং হতে পারে, ফিজিক্যালি টুগেদার ব্যাপারটাও আসতে পারে। তো এখানে জাস্ট লজিক্যালি গ্রুপিং টাইপে করা হয়েছে, যে বিলিং অ্যাড্রেস এক জায়গায়, ডেলিভারি অ্যাড্রেস এক জায়গায়, অর্ডার ডিটেলস গুলো অন্য জায়গায় থাকবে। তো এরকম। ঠিক তেমনি ডেকোরেশনের ব্যাপার থাকে, যেমন ধরো আমি কিছু স্লাইড স্কিপ করতেছি বিকজ আমি সেই কথাগুলো মুখে বলা হয়ে যাচ্ছে। যেমন ধরো একটা ডেকোরেশন এরকম হতে পারে যে এই জায়গায় তথ্য থাকতে পারে, সেটা একটা বক্সে থাকতে পারে, আবার আহ তিনটা ছবি থাকতে পারে, নিচে তথ্য থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের ডেকোরেশন হয় না, যে আউটলাইন লেআউট। ঠিক আছে, সেটা। এরপর আছে অ্যালাইনমেন্ট। যেমন ধরো আমি অ্যারোতে দিছি যে কোনো অ্যালাইনমেন্ট নাই, তখন লেফট অ্যালাইনমেন্ট, যেমন উইলি, ওয়াঙ্কা, উইনস্টন, উইজার্ড, জিনা, এরকম যে ইগুলো আছে, যে বোরিং বাট রিডেবল। কেন? যে লেফট টু রাইট। অন্যদিকে দেখো, আহ, যদি আহ, মানে লেফট অ্যালাইনমেন্ট ছিল, রাইট অ্যালাইনমেন্ট যখন করা হয়, তখন ওই টেক্সট গুলো দেখো কেমন হয়, ফাইন ফর স্পেশাল ইফেক্টস বাট হার্ড টু স্ক্যান, তাই না? রিড করাটা কঠিন। একটা এক জায়গা থেকে শুরু হচ্ছে, উইলি এক জায়গা থেকে শুরু হচ্ছে, উইনস্টন আরেক জায়গা থেকে, আবার উইজার্ড আরেক জায়গা থেকে, ইয়ে। এইভাবে তুমি দেখতে পারো যে এটা লেফট অ্যালাইনমেন্ট আর এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। দেন আরো যেমন নেম গুলা কি লেখা, যেমন আলান ডিক্স পাশাপাশি, এটা দিলে ধরো এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম বোঝা বা সাজেস্ট করছে না। আবার যদি ধরো লাস্ট নেম ডিক্স কমা আলান, তারপর ফিনলে কমা জ্যানিট, এটা একটা অ্যাকসেপ্টেবল মনে করছে। আবার ধরো আলান
জানিট এগুলো এক এক লেফট অ্যালাইনমেন্ট, তারপরে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে সবগুলো সারনেম আবার একদিকে, যে ডিক স্পিনারলে মানে এখন কোনটা তোমার কালচারাল কনটেক্সটে অ্যাকসেপ্টেবল বা কি, বাট সেটা বড় কথা না। বড় কথা হলো যে there are many ways to think about যে কিভাবে তুমি অ্যালাইনমেন্টটাকে ইউজ করবে। অ্যালাইনমেন্টের সাথে তোমার রিডেবিলিটি, ক্লিয়ারনেস এবং ইউজেবিলিটি রিলেট করে। এই যে যেমন নাম্বারগুলা রাইট অ্যালাইনমেন্ট করছে, বা ডেসিমাল নাম্বার, সুতরাং আহ, খুব বেশি ভালো হয়নি, মানে এটা লুক্রেটিভও হচ্ছে না, রিডেবিলিটিও কষ্ট কষ্ট বেড়ে যাবে। আবার কিছু নাম্বার আছে দেখো, যেমন তোমাকে যদি এখন খুব কুইকলি বলি কোনটা বিগেস্ট নাম্বার, তোমার বের করতে অনেক সময় লাগবে, তাই না? আর যদি এরকম অর্গানাইজ করা থাকতো যে দশমিকের একটি, এখান থেকে কোনটা বিগেস্ট নাম্বার তোমার জন্য বের করতে একটু কম্পারেটিভলি কম সময় লাগবে, যেহেতু ডেসিমাল পয়েন্ট গুলো একটা বরাবর আছে। ঠিক তেমনি অনেক সময় আমরা যদি অনেক গ্যাপ থাকে যে অ্যাসোসিয়েট তথ্যগুলোর মাঝে, তখন একটা সমস্যা হয়। যেমন সার্ভার, টফি, চকোলেট এগুলা আর কত গ্রাম বা তার কোয়ান্টিটি গুলো অনেক দূরে। এখন একটা পর্যায়ে স্ক্যান করতে গিয়ে অনেকে মনে করতে পারে চকোলেট হলো 27টা, কোকোনাট ড্রিমস হলো 85, মানে এই অ্যালাইনমেন্টটা বেশি দূরত্ব হওয়ার কারণে একটা রিডার অ্যালাইনটা সে নাও করতে পারে। এই কারণে আমরা এরকম লাইন দেওয়া থাকতে পারে, বা ডিফারেন্ট কালার কোড ইউজ করা যেতে পারে, এরকম করা যেতে পারে, অথবা ডিস্টেন্সটা কমায় দেওয়া যেতে পারে। তো এই যে অ্যালাইনমেন্ট বা পজিশনের মধ্যেও দেখো ডিজাইনের বা রিডেবিলিটি বাড়ার কত থাকে। আবার এখানে যে চিন্তা করো যে আমরা এখানে কি দেখছি, হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন? যেমন ধরো এখানে এই যে তথ্যগুলো দিলাম, মাঝখানে ধরো হোয়াইট স্পেস দিলাম, কারণ কি সে তাকে আলাদা করতে হেল্প করলো এবং বিউটিফিকেশন বাড়লো, রিডেবিলিটি বাড়লো। সেম সেম যেমন এখানে এটা একটা আহ কি বলে যে তোমার ধরো ফ্রিজের একটা কন্ট্রোলার ফর এক্সাম্পল ধরো, এইটুকু জায়গায় আছে ডিপ ফ্রস্ট সেটিং, ইগুলো আছে, বাটন গুলো আছে। এখানে কোন টাইপ অফ ফুড তুমি ভিতরে করতেছো সেটা আছে। ধরো টাইম টু কুক, কতক্ষণ রান্না করবো সেটা আছে। সরি, এটা হলো ওভেনের একটা, সরি। অ্যান্ড তুমি দেখো এখানে টাইপ অফ হিটিং, মানে ওয়াটার অফ আইটেম, টাইপ অফ হিটিং এটা, দেন আছে টেম্পারেচার, দেন আছে টাইম টু কুক। এটা সিকুয়েন্সিয়াল ওয়াটার অফ আইটেম মেনটেন করেছে এখানে। তারপরে স্টার্ট বাটন, মানে প্রথমে তুমি টাইপ অফ ফিটিং দিলা, টেম্পারেচার দিলা, কতক্ষণ রান্না করবে, তারপর স্টার্ট দিলা। ডেকোরেশন দেখো, ডিফারেন্ট কালার এখানে আছে ফর ডিফারেন্ট ফাংশন, কোনোটা কালো, কোনোটা অ্যাশ, কোনোটা সাদা, বাটনের উপরে কালো, ডিফারেন্ট কালার আছে, তাই না? এখানে ডিফারেন্ট কালার দেওয়া আছে যেন রিডেবিলিটি বাড়ে ফর ডিফারেন্ট ফাংশন, তাই না? ডিফারেন্ট কালার ফর ডিফারেন্ট ফাংশন, যে অ্যারোতে দেখাইছি। তারপরে লাইন্স অ্যারাউন্ড রিলেটেড বাটনস, ওই যে একটা দেওয়া আছে ওভাল শেপ বা কিছু রিলেটেড বাটন, ওখানে লাইন দেওয়া আছে, যে রিলেটেড বাটন যেগুলো আছে। দেন সেন্টার টেক্সট ইন দ্য বাটনস, যে কিছু টেক্সট আছে যেগুলো ওভালের মধ্যে রাখা হয়েছে, বাট সেখানে সেন্টার্ড অ্যালাইনমেন্ট করা হয়েছে, মানে সেন্টারে রাখা হয়েছে। লেফট বা রাইট করলে অনেক টেক্সট ডিসকার্ড হয়ে যেত, এইভাবে করছে ওখানে। তো দ্যাট মিনস ইট মেক্স দেম ইজি টু স্ক্যান, দো কালার কন্ট্রাস্টের জন্য একটু কম স্ক্যানেবল হচ্ছে। তারপর হোয়াইট স্পেস, দেখো প্রতিটা গ্রুপিং এর মাঝে, প্রতিটা গ্রুপিং এর মাঝে একটা মানে আছে, স্পেস দেওয়া আছে, সো দ্যাট গ্রুপিং গুলাকে ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, এই কারণে এইভাবে দেওয়া হয়েছে আর কি। আহমেদ, ভালো আছো? ক্লাস নিচ্ছি, যে কিছু বলবো, জরুরি কিছু? ঠিক আছে, ক্লাস টাস ঠিক মতো করতেছো? ঠিক আছে, কি বলো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমার কি রিকমেন্ডেশন লাগবে না কি লাগবে এটা?
তুমি কি এখন ক্যাটাগরি সির জন্য আবেদন করো? মেডিকেল লিভ শেষ হয়েছে কবে? আচ্ছা, নাফিস তো নাই। জহির জহির আজকে যেটু একটু পরে আসবে, যেহেতু সাইন নিউ। ঠিক আছে, জহির একটু ইয়েতে গেছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে গেছে। ঠিক আছে, তো ওয়েট করো, অফিসিয়াল নাম্বার নিয়ে যাও যেন তোমাকে জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই, তো এখানে মানে এটা জাস্ট এখানে তোমার ওই গ্রুপিং অফ আইটেমস, অর্ডার অফ আইটেমস, ডেকোরেশন, অ্যালাইনমেন্ট, ইউজেস অফ হোয়াইট স্পেস, এগুলোর একটা উদাহরণ জাস্ট একটা মাইক্রোওয়েভ ওভেনের একটা ডিসপ্লে থেকে তোমাকে দেওয়ার চেষ্টা করেছে যে এখানে কিন্তু সবকিছু মেনটেন করা হয়েছে। তো এইভাবে আর দেন ইউজার অ্যাকশন অ্যান্ড কন্ট্রোল। ইউজার অ্যাকশনের জন্য বিভিন্ন ফর্ম, ডায়লগ বক্স করতে হয় এবং তার লজিক্যাল লেআউট চিন্তা করতে হয়। যেমন ধরো এই যে এটা একটা ফর্ম ডিজাইন, এটার একটা ক্লিন। যেমন ধরো এখানে বক্স দুইটা, ওখানে আলানটা আরো বাম দিকে সরে গেছে, ল্যানকাস্টার ডান দিকে, আবার এটা একই অ্যালাইনমেন্টে। তো এরকম আর কি, যে এই জায়গাতেও তোমার ডিজাইনের ব্যাপার আছে আর কি। এখন ধরো যে ওইটার নেম আর অ্যাড্রেসের কোলন ডিফারেন্ট প্লেসে ছিল, আবার ধরো এটা নেম অ্যাড্রেস এক জায়গায় দিয়ে করছে, তাহলে এটা কি তোমার জন্য অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না? তো এইভাবে তুমি ডিফারেন্ট অপশন যে আছে তোমাকে চিন্তা করতে হবে যে আমার ইউজার আমার এই কাজের জন্য সবকিছু চিন্তা করে কোনটা বেস্ট। মানে এটাই বোঝানো যে ইট ইজ নাথিং সামথিং যে তুমি খালি করলা আর হয়ে গেল, তোমাকে এখানে চিন্তা করতে হবে। দ্যাট ইজ দ্য ইসিও। এই খুব সামান্য একটা জিনিস, বাট ধরিয়ে দেওয়া। তারপরে যেমন ধরো আমরা যখন করতে যাই, আমরা আমরা যেন সবসময় চিন্তা করি যে আহ, কোন বাটনটাকে ক্লিক করা যাবে, কোন বাটনটা ক্লিক করা যাবে না, কোনটা ক্লিকেবল কোনটা ক্লিকেবল না, কোনটা কি ধরনের টাইপ, এক্সটার্নাল লিঙ্ক হবে না ইন্টারনাল লিঙ্ক হবে, এই টাইপের ডিজাইনের মধ্যে যদি হিন্টস প্রোভাইড করা যায়, দেন ইট ইজ বেটার। এরপর আছে অ্যাফোর্ডেন্স। অ্যাফোর্ডেন্সটা হলো যে যেমন ধরো একটা চেয়ার যদি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে চেয়ারটা তুমি কেমনে বসবা। ঠিক আছে, তারপর তোমার হতে পারে যে তুমি আহ, কি বলে, একটা কাপ বা মগ যদি থাকে তুমি সেটাকে কিভাবে ধরবা। তো এই সমস্ত জিনিসগুলোকে তুমি অ্যাফোর্ডেন্স বলা হয়, মানে তোমাকে ক্লু দেওয়া হবে হাউ ইউ ক্যান ইউজ দ্যাট থিংস। ঠিক তেমনি যেমন ধরো যে ডাস্টবিন বা রিসাইকেল বিন যে ছবিটা থাকে, রিসাইকেল বিনটা আসলে কি, যে কোনো কিছু ডিলিট করে ওখানে স্টোর হয়। বাট এটা কেন কি করা হয়েছে, যে এটা যেন আহ সে সে কি বলবো এটা, এটা রিয়েল ওয়ার্ল্ড থেকে এই জিনিসটা দেখা গেছে যে রিয়েল ওয়ার্ল্ড ডাস্টবিন বা আবর্জনা আমরা ওখানে রাখি, এই কারণে এখানে রিসাইকেল বিনটা ওইভাবে করা হয়। এবং এটা তার একটা অ্যাফোর্ডেন্স। যেমন ফ্লপি অ্যাফোর্ডেন্স, তাই না? ফ্লপি ছবি স্টোর করি করি, এখন ফ্লপি ছবি কেউ স্টোর করে না বা কোনো লেখা স্টোর করে না, রাদার ইট ইজ ইউজড এজ ফর দ্য সেট বাটন বা স্টোর বাটন। যেমন মগ হ্যান্ডেল, এটা ডিজাইনটা এমন করা হয়েছে যে একজন মানুষকে বেসিক্যালি সে বুঝতে পারবে যে এই কাপে কোনো কিছু খেতে হলে আমাকে এই জায়গায় ধরতে হবে। বুঝছেন? তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হলো সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবো আর কি। যে অনেক সময় মানে যেমন ধরো এখানে যে তুমি চ্যাপ্টার গুলা অনুসারে সাজাইছো নাকি সাইজ অনুসারে সাজাবা, তখন চ্যাপ্টার গুলো উল্টাপাল্টা হয়ে গেল। তো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বা যে ধরনের জিনিস যে করতে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করো। এরপরে আসছে অ্যাস্থেটিক্স অ্যান্ড ইউটিলিটি। অ্যাস্থেটিক্স আর ইউটিলিটি জিনিসটা হলো যে অ্যাস্থেটিক্স আর ইউটিলিটি জিনিসটা হলো আহ সে কি বলবো যে অ্যাস্থেটিক্যালি, aesthetics is good for any application, but it is not all. তো অ্যাস্থেটিকের জন্য তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম ব্যয় বা ডিজাইন টাইম ইনভেস্ট করতে পারো। বাট অ্যাস্থেটিক খুব করতে গিয়ে যদি তোমার অন্যান্য ফাংশন বা অন্যান্য জিনিসের হ্যাম্পার হয় বা ঠিক মতো রিপ্রেজেন্ট না হয়, যেমন খুব কালারফুল জিনিস ডিজাইন করলাম বাট মূল তথ্যটা ডিসকার্ডেড হয়ে গেল। হ্যাঁ, বাট অনেক কালারফুল ইটি দিলা বা লাইটিং বা এরকম অনেক ইটি দিলা, বাট মূল জিনিসটা সে খুঁজে পেতে কষ্ট হলো বা ওই জায়গায় হাইলাইটেড হলো না, বাট তার জন্য এটা ইম্পর্টেন্ট ছিল।
তো এই কারণে অ্যাস্থেটিক্স অ্যান্ড ইউটিলিটি ইজ গুড, যে অ্যাস্থেটিক বাড়লে ইউটিলিটি বাড়বে, বাট দের ইজ এ লিমিট। তো এই কারণে দের ইজ এ ট্রেড অফ অ্যাজ ওয়েল। এই জিনিসকে একত্রে তখন চিন্তা করে একজন ডিজাইনার যেন তার কোনো ডিসঅ্যাডভান্টেজটা ইম্প্যাক্ট না করে সেই জিনিসটা চিন্তা করে। যেমন ধরো এমনি অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর, যে একটা ইয়ের মধ্যে একটা কেমন আহ, সাদা ব্যাকগ্রাউন্ড না হয়ে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, বাট রিডাবিলিটি নাই। কালার একই রকম, কালার কন্ট্রাস্ট বা ইউজ অফ কালার এগুলো নিয়ে চিন্তা করতে হবে ওদের। যেমন ধরো বিভিন্ন কালার বিভিন্ন কিছু অ্যাক্রস দ্য কান্ট্রি এবং কালচার অনেক ডিফারেন্ট থাকে, তোমরা জানো। ফাইনালি প্রোটোটাইপিং ইজ এ গুড থিং, এবং প্রোটোটাইপিং শুড বি ইটারেট। যে কোনো ধরনের ডিজাইন ইস্যু নিয়ে কাজ করতে গেলে বেটার। তোমার যদি সামনে একটা কার্ড ডিজাইন করবে, ধরো তোমার একটা বার্থডে কার্ড ডিজাইন করবে, দেখো ওখানে তুমি ফাংশন সব ডেভেলপ হয়ে গেছে, তখন তুমি ইউজেবিলিটি বা ইন্টারফেস টেস্টিং এ যাচ্ছ, তখন দেখা যাবে যে মেজর বা মাইনর কোনো চেঞ্জ করার জন্য কোডিং এবং অন্য কিছু অনেক চেঞ্জ করতে হচ্ছে। তো এই কারণে ফাংশনাল লেভেলের তো অনেক সময় দেখা যায় প্রোটোটাইপিং হয় না, রাদার ডিজাইন সিস্টেমটা কিভাবে এক্সিকিউট করতে হবে, কিভাবে লেআউট হবে, এই জিনিসগুলোর জন্য প্রোটোটাইপটা মোর ইউজফুল হয়। তো এই কারণে প্রোটোটাইপটাকে সাজেস্ট করা হয়েছে, সো দ্যাট তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস বের করতে পারো। এটা জাস্ট বলা যে প্রোটোটাইপিং এর আসলে কোথা থেকে শুরু করতে হবে সেটা বুঝতে হবে, যে প্রোটোটাইপিং স্কেচ থেকে নাকি কোন একটা পর্যায় থেকে, মানে এটাও একটু বুঝতে হবে যে প্রোটোটাইপিং কোন স্টেজ বা কোন পার্টের জন্য প্রোটোটাইপিং করা উচিত। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পার্ট আছে প্রোটোটাইপিং করার দরকার নেই, এটা এমনি বুঝতেছে। এই জায়গাটাও তোমার জন্য চিন্তা করা যায় যে পিটফল কোথা থেকে দিলে তার ফিডব্যাক ভালো আসবে আর need a good starting point, need to understand what is wrong. That's why we need a good starting point for a prototype, and from that you can get the good number of problems. So this is all about my class students. যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ। স্যার এটা বুকের কোন চ্যাপ্টার এটা? এটা অ্যালান ডিস্কের বইয়ের, দাঁড়াও বইটা একটু দেখে বলি ভাই, মনে থাকে না। চ্যাপ্টার নাম্বার 5, ইন্টারাকশন বেসিক ডিজাইন, সরি ইন্টারাকশন ডিজাইন বেসিক, চ্যাপ্টার নাম্বার 5। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি? ঠিক আছে, ওকে তাহলে থ্যাংক ইউ। আমি ব্রেক ব্রেক নিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তোমরা এই স্টুডেন্ট যারা আমার কাছে আসছিলে তারা কি আসো এখানে? যারা আসছিলে এখানে ওই যে সিআরটিআর কয়েকজন আসছিলে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের জন্য, তোমরা কি আসো অনলাইনে? এগুলো ক্লাসে জয়েন করে নাই? বসো, শেষ ক্লাস। কোথায় এরা? তার মানে এরা ক্লাসে জয়েন করে ঘুরতেছে। আমি কিন্তু 2 সিআর রে এখন একদম 4টা ক্লাস অ্যাবসেন্ট দিয়ে দিই। নাই, দেখছো এগুলো ক্লাস বাদ দিয়ে ঘুরতেছে, কালচার প্রোগ্রাম করতেছে। বলো, কেউ কি জানো যে এরা কোথায়? এদের মধ্যে কেউ আসছো যে 5-6 জন ছেলে হেড স্যার কাছে আসছিলা? মানে আমাকে স্যার হেড স্যার টকিং পয়েন্ট রেডি করতে বলছে, আই নিড দেম এট মাই রুম, আই উইল প্রিপেয়ার দ্যাট থিংস। স্যার স্যার আমি কল দিয়ে স্যার ওদেরকে জানাচ্ছি স্যার, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে জয়েন করে